নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। মন থেকে খুশি থাকা আর মুখে খুশি থাকার মধ্যে অনেক পার্থক্য। দিন আগে মায়ের ছেলের যখন অসুস্থ ছিল, তখন কেউ যদি আমাকে দেখা হলে জিজ্ঞেস করতো কিরে কেমন আছিস, তখন আমি মুখে বলতাম যে আমি ভালো আছি। এখন কেউ যদি আমায় জিজ্ঞেস করে যে তুই কেমন আছিস, আমি মন থেকেই বলবো যে আমি এখন অনেক ভালো আছি, কারণ মায়ের ছেলে এখন অনেকটাই সুস্থ। দুটো আনন্দের মাঝে শুধু পার্থক্য থাকে একটুখানি সময়, আর সময়ই আমাদের বুঝিয়ে দেয় ভালো মন্দের বিষয়গুলো। আমাদের পরিবার এখন মন থেকে সবাই ভালো আছি। এই ভালো থাকার মাঝে অনেক ভালো আছি আমি। ওই ড্রাগন গাছের ফুলগুলো আমি পেতাম জুনের শেষ সপ্তাহে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে। সকালবেলা পুজোর ফুল তুলতে গিয়ে আচমকাই দেখি যে ড্রাগন গাছে ছোট ছোট কুঁড়ি এসছে। তুলবো ফটো তুলবো করতে করতে এত বড় বড় হয়ে গেছে কুঁড়িগুলো। আমার চাষবাস ওই যেমন তেমন। ট্রেতে ড্রাগন গাছগুলো বসানো ছিল, ওর কাছেই ছিল মস্ত বড় একটা নিমের গাছ। ওকেই অবলম্বন করে তত্তরিয়ে উপরের দিকে উঠছে। জানি না ফল হলে কি করে আমি পারবো। আর ওই গাছগুলো যে দেখছো কচি কচি পাতা বেরিয়েছে, ছোট ছোট ডাল। কয়েকদিন আগে সজনে ডাঁটাগুলো পেরে নেওয়ার পরে মোটা মোটা ডালগুলো দেখে আমি আবার নতুন গাছ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সজনের ডালাগুলো কেটে মাটিতে পুঁতেও দিয়েছি, নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। বাড়িতে কোনো অতিথি এলে মোটামুটি যতটুকু সম্ভব করতে পারা যায় এই আপ্যায়নের ব্যবস্থা থাকে। এই যে দেখো মা আমাকে এই গরমের মধ্যে কতগুলো ঝুড়িতে করে সবজি কেটে দিয়েছে। অতগুলো রান্না হবে এই গরমের মধ্যে? মোটেও নয়। দুপুরের মেনুতে হচ্ছে আমার ছেলের পছন্দের প্রিয় রান্না, আর সবজিগুলো থাকবে আমার পছন্দের। মাংসের ঝোল আর শাক ভাজা। মাংসের ঝোলে সবজির মধ্যে থাকছে পেঁপে আর আলু। শাক ভাজা দুটো শাক মিলিয়েই ভাজা হবে, বাঁধাকপি আর কলমি শাক। উনুনে মাটির হাঁড়িতে করে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। মাংসের মশলা তো আমরা সবাই জানি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনে বাটা। কেউ ভেজে গুঁড়ো করে দেয়, কেউ আবার ধনে জিরেটা কাঁচা অবস্থায় বেটে। বাড়ির সাধারণ রান্নাতে সাধারণ মশলাগুলোই আমি ব্যবহার করি। আজ আবার এই মশলাগুলো ভেজে নেওয়ার একটা কারণ আছে। এলাচ দারচিনি জিরে ধনে একসঙ্গে ভেজে নিয়েছি, ভেজে নিচ্ছি লঙ্কাটাও। আমি বরাবরই শাক ভাজা যখন করি তখন নুন হলুদ জলে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিই। শাক বেছে নেওয়ার পরেও যেই পোকামাকড় গুলো আমরা চোখে দেখতে পাই না, যদিও বা কিঞ্চিত মাত্র থেকে যায়, তখন নুন হলুদ জলে সেদ্ধ করলে ওই জীবাণুটা নষ্ট হয়ে যায়। শাক ভাজাতে আমি বরাবরই থেতো করা রসুনই ব্যবহার করি, আর একদম খেয়াল নেই আর। তাই মাংসের জন্য যে রসুনটা আমি বেটে নিয়েছি ওটা দিয়েই কাজ চালিয়ে নিই। আমার বাড়িতে যেহেতু একটু পেঁয়াজ চাষ হয়, তাই শাক ভাজার জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজই ব্যবহার করা হয়। মার ছেলে কিংবা আমার ছেলে কেউই লঙ্কা খায় না, তবুও বা আমার ছেলে একটু আধটু লঙ্কা খায়। ওদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, মাংস করবো বলে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে বাড়িতে থাকা বেশ অনেকটাই পরিমাণ টমেটো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতক্ষণ থেকে ধনেপাতা দিলাম কেন? রান্নাতে ধনেপাতা কিংবা কাঁচা ধনেপাতা মায়ের ছেলের আবার না পছন্দ, তাই আগে থাকতে মশলা করার সময় ওই ধনেপাতাটা দিয়ে দিলে ধনেপাতার তীব্র মিষ্টি গন্ধটা আর অত বেশি থাকে। তবুও খাওয়ার সময় বাটিটা বসিয়ে দিলে পাতাগুলো ছেঁকে ছেঁকে পাতের তলাতেই ফেলবে। কারণে তখন রান্নার সময় মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম, ওই বাড়িতে আচার তৈরি হবে। এখন যেমন গরমও পড়েছে, তাই প্রতিদিন বিকালবেলা ঝড় বৃষ্টি বাতাস তো আছে, আমগুলো পড়ে গেছে। আচারটা করবো সর্ষের তেলেই। সরিষার তেলের রংটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, গরম অবস্থায় লঙ্কার ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। লঙ্কার ফোড়নের যখন মিষ্টি গন্ধটা বেরোবে, তখন রোদে দেওয়া আমগুলো নিয়ে এসে আস্তে আস্তে করে তেলের উপরে দিয়ে দিতে হবে। আচারটা দীর্ঘদিন থাকবে তখনই যখন তোমার ওই তেলের পাকটা ঠিক হবে। তেলটা যদি খুব ভালো করে গরম না হয়, আচারটা যদি তুমি তৈরি করে নাও, তখন তোমার আচার বেশি দিন থাকবে না। আমার বাড়িতে কম তেলেই আচার তৈরি করা হয়। তেলের উপর আমগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে, তারপর আস্তে আস্তে করে আমটা যখন সেদ্ধ হয়ে আসবে, প্রয়োজন মতো তোমাকে চিনি দিতে হবে। ওহো, আর একটা কথা বলতেই তো ভুলে গেছি, তেলে আমগুলো দেওয়ার পরে নুন হলুদ পরিমাণ মতো দেখে দিয়ে দিতে হবে। আগের দিন রাতে আমগুলো কেটে পরিষ্কার জলে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেলা ওই আমগুলো থেকে অনেকটাই পরিমাণ জল বেরিয়েছে, জল থেকে তুলে শুধু আমগুলো রোদে দিয়ে দিতে হবে। এবার আমি যেভাবে রান্না করছি সেইভাবেই দেখো। তাদের আচারও 2
বছর 3 বছর পর্যন্ত থাকতে পারে, কোনো রোদে দিতে হবে না। আমি এখানে আচারের মশলা হিসাবে ব্যবহার করেছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সরিষার গুঁড়ো। চিনিটা দেওয়ার পরে আচারটা যখন নাড়াচাড়া করবে, চিনিটা যখন আস্তে আস্তে করে আচারের মধ্যে মিলিয়ে যাবে, আমের কালারটা একটু লালচে লালচে হবে, তখন একের পর এক মশলাগুলো দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করলেই আচার রেডি। এখন যেমন গরম বেড়েছে তেমনি বেড়েছে আত্মীয় পরিজনদের যাতায়াত। মায়ের ছেলে যে অপারেশন হয়েছিল, অসুস্থ মানুষকে দেখতে আসবে এটাই স্বাভাবিক। রাতের বেলা আমাদের বাড়িতে কোনো দিনই সেরকম ভারী ধরনের রান্না তেমন কিছু হয় না, যদি আত্মীয় বন্ধু বান্ধব না আসে। রাতে রুটি খাওয়া হয়, কোনোদিন আবার মুড়ি, জল ঢালা ভাত, নিতান্তই যদি ভাত রান্না হয়। দুপুরের যেই রান্নাটা একটু ভারী হয়, ওই মাছের তরকারিই বলো, দুপুরের একটা দুটো পদ রেখে দেওয়া হয় রাতের জন্য। বিকেলবেলা ফোন করে বললো যে বাড়িতে আসছে বলে, তাই বিকেলবেলা বাজার থেকে নিয়ে এসেছিল চিংড়ি মাছ, মসুর ডালের বড়া হয়েছে, ঘন্ট হয়েছে, কুমড়ো দিয়ে আলু, ঢেঁড়স আর চিংড়ি মাছ দিয়ে হয়েছে ঝোল। আর ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়েছি। চিংড়ি মাছ এমন ধরনের একটি মাছ যে সমস্ত তরকারিতে একটু একটু করে ছড়িয়ে দাও, তরকারি হয়ে উঠবে অসাধারণ। আরেকটা দিনের সকাল, নিশ্চয়ই দিনটা ভালো যাবে। ফুলটা দেখে মন খুশি হচ্ছে না? ড্রাগনের ফুলগুলো স্ত্রী ফুল কিংবা পুরুষ ফুল আলাদা করে হয় না, একটাই ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর থাকে। আজকে ওই একটাই ফুল ফুটেছিল। জুন জুলাইতে প্রচুর পরিমাণে ফুল হয় আমার ড্রাগন গাছে। এই সময়ে মোট 4টা মতো ফুল হয়েছিল। দিন ওই একটাই ফুল ফুটেছিল, আর 4টা ফুল একটু ফোটার অপেক্ষাতেই আছে। মায়ের ছেলে অপারেশনের পরে পিজিতে ফার্স্ট চেকআপে যাচ্ছে আমার ভাই, আমার ভাসুরের ছেলে, আমি আর মা, আমার ছেলে মিলে ওই রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে এসেছিলাম। যা গরম পড়েছে, মা বলল কি যে ভাত রান্না করে ওই গরম ভাতে করে জলটা ঢেলে দিতে। ভাত হয়ে যাওয়ার পরে ফ্যানটা ঝরিয়ে নিয়ে গরম গরম ভাতে জলের জলটা ঢেলে দিলেই হয়ে গেল পান্তা ভাত। গ্রামের দিকে আমার বাড়িতেও যেদিন রাতের বেলা ভাত রান্না করা হয়, ওই ভাতেও জল ঢেলে সকালবেলা অনেক সময় ওই পান্তা ভাতটা খাওয়া। তবে রাতের পান্তা ভাতের থেকে ওই গরম ভাতে জল ঢেলে পান্তা ভাতটা খাওয়া ভীষণ উপকার। পান্তা ভাত খাওয়া হয়েছিল আলু মাখা ভাজা, গয়না বড়ির ভাজা আর মসুর ডালের। রাতের বেলা করেছিলাম একটু চাউমিন, যা রান্না করি আমি খুব সহজভাবে এবং সহজ পাচ্য হবে। একটা করেছিলাম ডিম দিয়ে, আর একটা করেছিলাম এমনি। আমার মা ডিম খায় না, মায়ের জন্য করতে হয়েছিল ডিম ছাড়া, আর আমাদেরটা অবশ্যই ডিম দিয়ে। বাবা মাকে তো অনেক অনেক ভালো রাখবো, ভালোবাসবো, সেই সঙ্গে নিজেদেরও খেয়াল রাখবো। আর যে বিষয়টা ভগবানের কাছে করজোড়ে নত মস্তকে করব, আমার ঘরের সেনাবাহিনীদের জন্য, ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক, ওদের পরিবারকে ভালো রাখুক, যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।